কোথায় যে হচ্ছে এই যে কি করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসকে ব্লগস। এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:40। অফিস থেকে বের হয়ে গেলাম, উদ্দেশ্য হচ্ছে নরসিংদী যাব। আসলে আজকে মূলত 15 রোজা, কিন্তু এই রমাদান মাসে একদিনও হচ্ছে নরসিংদী যাওয়া হয় নাই। ইভেন বাবা মার সাথে ইফতার সেহরি কোনোটাই করা হয় নাই। তো আজকে হঠাৎ করে হচ্ছে বের হয়ে গেলাম যে নরসিংদীর উদ্দেশ্যে। টার্গেট হচ্ছে বাসায় যে বাবা মার সাথে হচ্ছে আজকে ইফতারটা করার। তো দেখা যাক যে আসলে এই টাইমের মধ্যে পৌঁছাইতে পারে কিনা। তো চলেন রাইডটা হচ্ছে শুরু করি, লেটস গো। আসলে জ্যামে যেন পড়তে না হয়, সঠিক টাইমে বাসায় পৌঁছে যেন হচ্ছে ইফতারটা করতে পারি, এজন্য হচ্ছে অফিস থেকে একটু আর্লি বের হয়ে যাওয়া। কিন্তু মনে হচ্ছে না যে ওইটা কাজে আসবে, কারণ বিশাল জ্যাম দেখতে পাচ্ছি এইখানেই। তো জানি না কি হয়, আল্লাহ ভরসা। আসলে ঢাকা সিটিতে টাইম যে আপনার কখন কোথায় যে হচ্ছে এই যে কি করে, এই কানা, এই লুকিং গ্লাস নাই? হ্যাঁ, তো লুকিং গ্লাসে দেওয়া যায় না? কোনো সিগন্যাল নাই, কোনো সিগন্যাল নাই, কোনো কি সিগন্যাল? তোমার কোনো ইন্ডিকেটর দিছো? হ্যাঁ, কোনো ইন্ডিকেটর দিছো বা কোনো সিগন্যাল দিছো? ভাই, একটা দুর্ঘটনা ঘটলে আমারও ক্ষতি হইব, তোমারও ক্ষতি হইব। সামনে পিছনে না চললে আমার দেখতে হইব। দেখো, হ্যাঁ, তা আমি বুঝবো কিভাবে? না না ভাই, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আসলে দেখলেন যে আসলে একটা সিএনজি, ওর কোনো ইন্ডিকেটর নাই, কিছুই নাই, সে হুট করে হচ্ছে বামে ঢুকাই দিছে। যখন হচ্ছে ওরে বললাম, তখন সে বলতেছে যে ওর ইন্ডিকেটর সে দিছে, ইন্ডিকেটর নষ্ট। তাই আসলে রমাদান মাস মানে বের হয়েছি, লম্বা পথ, লম্বা একটা রাস্তা জার্নি করব। আর রাস্তায় হচ্ছে কারোর সাথে বার্গেনিং বা ঝগড়া করতে আমার মানে ইচ্ছাও করে না, ভালোও লাগে না। কিন্তু এই জিনিসগুলো আসলে ঠিক না, ছোট একটা কারণে বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সবাই হচ্ছে মানে যারাই হচ্ছে রাস্তায় ড্রাইভ করেন, মানে খুব সচেতনতার সাথে সাবধানের সাথে হচ্ছে ড্রাইভ করবেন। এতে করে নিজেও সেফ থাকবেন, প্লাস হচ্ছে আপনার আশেপাশের সবাইকে হচ্ছে আপনি সেফ রাখতে পারবেন। কারণ রাস্তায় দুর্ঘটনা শুধুমাত্র যে হচ্ছে নিজের ভুলে হয় তা না, অন্যের ভুলেও হচ্ছে অনেক সময় দুর্ঘটনা হয়ে যায়, যার কারণে সাফার করতে হয় সবার। আসলে এই ট্রাফিক থেকে না বের হলে বলা যাবে না যে সঠিক টাইমে হচ্ছে নরসিংদী রিচ করতে পারবো কিনা। আসলে যেটা হচ্ছে বলতেছিলাম যে ঢাকায় আসলে টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই কঠিন একটা বিষয়। কারণ কখন কোথায় যে হচ্ছে আপনার জ্যামে বসে থাকা লাগে, সেটা আসলে আগে থেকে হচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না। সেনাবাহিনীর গাড়ি, সে বামে যাবে, আগে থেকে হচ্ছে বামে না যে ডেনে যেয়ে বসে আছে। দেখছেন, এদিকে কোনো ওইরকম কোনো জ্যামই নাই, শুধুমাত্র এই জ্যামগুলো হচ্ছে লোকাল বাসগুলো হচ্ছে কৃত্রিম ভাবে লাগায় রাখে। ভাই কি করে আইসে সামনে সেইভাবে ব্রেক মারে কেন? এগুলো শুধুমাত্র হচ্ছে কৃত্রিম একটা জ্যাম লাগায় রাখে লোকাল বাসগুলো। তাও বা এদিকে কত সুন্দর ফ্রি। এখানে আইসা তো আবার ট্রাফিক। সেটা আজকে আগে বের হয়ে মনে হচ্ছে না ওইরকম সুফলটা পাবো বলে, কারণ পুরো রাস্তায় হচ্ছে দেখতেছি জ্যাম। মাঝখানে হচ্ছে একটু 2-4 মিনিট একটু ফ্রি ছিল,
এখন এসে দেখতেছি আবার সেই ট্রাফিক। আসলে রমাদান মাসে ঢাকা সিটিতে ট্রাফিক অনেক বেশি হয়। এখানে একটা মেজর রিজন কাজ করে কি আপনার, যে অফিস টাইম। কারণ দেখেন, আগে অফিস টাইম হতো কি, মানে নর্মাল টাইমে অফিস টাইম হতো কি, সকাল 8টা থেকে কারো অফিস 9টা থেকে 10টা থেকে, মানে এক একজনের অফিস টাইম ছিল এক এক রকম। বাট রমাদান মাস আসাতে ম্যাক্সিমাম অফিস টাইম কিন্তু হচ্ছে 9টা, আর শেষ হচ্ছে 3:30 4টা। যার কারণে হচ্ছে রাস্তায় একসাথে হচ্ছে ফুল প্রেশারটা পড়তেছে, আর এই এত পরিমাণ ট্রাফিকের তৈরি হয়। দেখেন আমার ডান পাশে যদি দেখেন, যে মানে যত দূর চোখ যাবে শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি হচ্ছে মানে ট্রাফিকে দাঁড়িয়ে আছে। আর অফিস টাইমের পরে সবারই হচ্ছে একটা টার্গেট থাকে যে বাসায় ফিরে ফ্যামিলির সাথে ইফতার করা। তো অনেকে হয়তোবা সঠিক টাইমে বাসায় পৌঁছতে পারে, আবার অনেকে হয়তোবা পারে না। হোয়াট এভার ইট ইজ, যাচ্ছিলাম হচ্ছে নরসিংদী। এখানে একটা জিনিস দেখেন, আমরা জানি না মানে এইভাবে হচ্ছে সবাই চিন্তা করেন কি না। দেখেন, যখন হচ্ছে রমাদান মাস আসে তখন হচ্ছে আমরা সবাই মানে ইফতার পার্টি, সেহরি পার্টি হোক কলিগদের সাথে বা হচ্ছে ফ্রেন্ডসদের সাথে, আমরা ইফতার পার্টি করার জন্য হচ্ছে একদম মানে প্ল্যান প্রোগ্রাম করে সবার সাথে হচ্ছে ইফতার পার্টি করতে হয়। ইফতার পার্টি করি, আজকে পার্টি, কালকে পার্টি, পরশু পার্টি। কিন্তু আপনারা যারা হচ্ছে ফ্যামিলি থেকে দূরে থাকেন, মানে বাবা মা আত্মীয় স্বজন থেকে হচ্ছে দূরে থাকেন, হোক কাজের জন্য বা স্টাডি পারপাস, তো আপনারা কি, আপনাদের কি একবারও মনে হয় না যে আপনাদের বাবা মারা হচ্ছে হয়তো বা পথে বসে থাকে, বা ওদেরও ইচ্ছে করে, বা আপনাদের যেমন ফ্রেন্ডসদের সাথে হচ্ছে আমরা পার্টি করি, তো বাবা মার সাথেও হচ্ছে আসলে ইফতার বা সেহরিটা করা উচিত। এইভাবে কি হচ্ছে কখনো চিন্তা করেন কিনা, বা কেউ করেছেন কিনা? যদি করেন একটু কমেন্টস করে জানাবেন। আসলে ফ্যামিলির সাথে ইফতার করার যে একটা বুদাই, আসলে ফ্যামিলির সাথে ইফতার করার যে একটা আনন্দ বা একটা মোমেন্ট, এটা আসলে কি করে ফ্যামিলির সাথে আপনার ইফতার করার আনন্দ বা এই মোমেন্টগুলা, এই মেমোরিজগুলা একটা সময় আপনি লক্ষ টাকা দিয়ে খুঁজেও পাবেন না, ফর শিওর লিখে রাখতে পারেন। সো যাদের হচ্ছে ওইরকম অপরচুনিটি আছে, এই অপরচুনিটিগুলো কখনোই হচ্ছে মিস করবেন না। যদি হচ্ছে ফ্যামিলির সাথে মানে টাইম স্পেন্ড করা বা ইফতার করার সুযোগ হয়। দেখেন, ফ্যামিলি মেম্বার বা বাবা মা সন্তানদের কাছে মানে তাদের এক্সপেকটেশন কম্পারেটিভলি খুবই কম থাকে। ওরা একটু ভালোবাসা, একটু সময়, এইগুলাই চায়, বা আর এইটুকু কি হচ্ছে ওরা ডিজার্ভ করে না আপনার মনে হয়? তো আমরা আসলে এইটুকু দিতে পারি না, হোক কাজের ব্যস্ততা বা কর্মব্যস্ততা, কিন্তু আসলে আমরা কতটুকু চেষ্টা করি দেওয়ার জন্য। চেষ্টা করলে আমার মনে হয় আপনি বেশি না পারেন, অল্পটুকু হলেও তো দিতে পারবেন। সো সবার প্রতি একটা মানে রিকোয়েস্ট থাকবে যে যতটুকু সম্ভব হয় বাবা মাকে হচ্ছে সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই আসলে চলে আসলাম 300 ফিটে। তো ঢাকার ভিতরে আসলে ওই রকম হেভি কোনো ট্রাফিক পাই নাই বললেই চলে, কারণ যেহেতু হচ্ছে অফিস থেকে একটু আর্লি বের হয়েছি যেন হচ্ছে এই ট্রাফিকটার মুখে না পড়তে হয়। ওইটা আসলে আজকে ভালোভাবেই হচ্ছে কাজে আসছে, তো যার কারণে হচ্ছে এত অল্প সময়ে আমি 300 ফিট চলে আসতে পেরেছি। বিষয়টা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে এরকম লং রাইড দিবেন তখন অবশ্যই হচ্ছে এরকম হ্যান্ড গ্লাভস ইউজ করার ট্রাই করবেন।
কারণ হ্যান্ড গ্লাভসটা যদি আপনার থাকে, যেমন গরমে অনেকের হচ্ছে মানে হ্যান্ড গ্লাভসের কারণে অনেকের হচ্ছে হয়তোবা হাত ঘামে, তো হাত হচ্ছে যদি ঘামে তাহলে আপনার বাইকের ব্যালেন্স বা হচ্ছে কনফিডেন্স নষ্ট হতে পারে। আবার যেমন হচ্ছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলেও এই হ্যান্ড গ্লাভসের কারণে হচ্ছে আপনার হাতকে সুরক্ষা করতে পারবে এই হ্যান্ড গ্লাভসটি। আবার দীর্ঘক্ষণ রাইড করার কারণে হাতের উপরে যে প্রেশারটা পড়ার কথা, ওই প্রেশারটাও হচ্ছে পড়বে না যদি হচ্ছে আপনারা একটা হ্যান্ড গ্লাভস ইউজ করেন। একটা হ্যান্ড গ্লাভস যে খুব বেশি প্রাইস তাও কিন্তু না, মানে নর্মাল থেকে শুরু করে অনেক রকমের প্রাইসের হ্যান্ড গ্লাভস আছে। আপনারা আপনাদের হচ্ছে যেটা অ্যাফোর্ড করতে পারবেন ওই অনুযায়ী হচ্ছে নিয়ে নেবেন, বাট সবসময় চেষ্টা করবেন যে হ্যান্ড গ্লাভস পরে হচ্ছে বাইক রাইড করার জন্য, তাহলে আপনার রাইডটা আরও কমফোর্ট হবে, কনফিডেন্স লেভেল ভালো হবে, রাইডটা আরও হচ্ছে সুন্দর সেফ হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে দেখতেছি অনেকেই হচ্ছে পোস্ট করতেছে যে মানে গ্যালন বা হচ্ছে পানির বোতল এগুলা ভরে ভরে হচ্ছে ফুয়েল নিয়ে রিজার্ভ করে রাখতেছে। আসলে বিষয়টা একটু হচ্ছে চিন্তা করেন যে লাস্ট হচ্ছে 2 দিন আগে পেট্রো বাংলার একটা নিউজে ওরা হচ্ছে গণমাধ্যমকে জানিয়েছে যে বাংলাদেশে এখনো হচ্ছে 28 দিনের মতো অকটেন রিজার্ভ আছে। তার পাশাপাশি যদি হচ্ছে আমরা আমাদের যতটুকু হচ্ছে দরকার ওইটুকু যদি হচ্ছে আমরা ইউজ করি তাহলে আমরা 28 দিন অনায়াসে হচ্ছে ফুয়েল ব্যবহার করতে পারবো। ফুয়েলের কোনো ক্রাইসিস আপাতত 28 দিন হবে না। তো এখন ধরেন মনে করেন যে আমার গাড়িতে দৈনিক ফুয়েল লাগে 1 লিটার, তো 28 দিনে মনে করেন 28 লিটার। তো সেইখানে যদি হচ্ছে আমি মানে 28 লিটারের পরিবর্তে যদি হচ্ছে মানে 60 লিটার নিয়ে রাখি, তাহলে এই যে আমি 30 লিটার বা 32 লিটার এক্সট্রা নিলাম, ওইটা তো আর হচ্ছে আমাদের মজুদ নাই। তাহলে কি একটা ক্রাইসিস হবে না? তাহলে তো 28 দিন কি যাবে? কখনোই না। তো এই যে 28 দিনের মজুদ আছে, আমরা তো হচ্ছে চাইলে 28 দিন হচ্ছে নিয়ম মতো সঠিকভাবে আমার যতটুকু দরকার ততটুকু হচ্ছে আমরা নিতে পারি। 28 দিন অন্তত আমাদের দেশটা ভালোভাবে চললো, ফুয়েলের কোনো ক্রাইসিস হলো না। এখন 28 দিনের মধ্যে যা হচ্ছে কমিটেড আছে ওইগুলো তো চলেও আসতে পারে। যদি চলে আসে তাহলে কিন্তু আর ফুয়েলের ক্রাইসিসও থাকলো না, আবার হচ্ছে ফুয়েলের প্রাইসও বাড়বে না। এখন আমরা তো 28 দিনের আগেই হচ্ছে আমাদের রিজার্ভ যা আছে তা নিয়ে হচ্ছে আমরা মানে সবার বাসায় নিয়ে রিজার্ভ করে রাখতেছি। এরকম একটা ভাব মনে হচ্ছে যে যারা হচ্ছে 5 লিটার 10 লিটার ফুয়েল নিতেছে ওদের সারা জীবনে আর ফুয়েল লাগবে না। এখন এইগুলার হচ্ছে একটা সুযোগ নেয় আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা। তখন হচ্ছে মানে রিজার্ভ থাকা সত্ত্বেও একটা ক্রাইসিস তৈরি করে হচ্ছে প্রাইসটা হচ্ছে মানে আপ করে দেয়। তখন আমরা বলি যে দেশের সরকার ভালো না, সরকারের এই সমস্যা, সরকার এন করছে, সরকার তেন করছে। আসলে আগে হচ্ছে নিজেরা ঠিক হন। যেমন হচ্ছে জ্বালানি বা হচ্ছে মন্ত্রী ওনার ব্রিফিংয়ে দেখলাম যে এখনো হচ্ছে বাংলাদেশে 1 মাস চলার মতো ফুয়েল আছে এবং কমিটেড যেই ফুয়েলগুলো সরবরাহ আসার কথা ওইগুলা যদি চলে আসে তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। কিন্তু আমরা তো হচ্ছে আমাদের নিজেদেরটা শুধু চিন্তা করতেছি যে আরে 5 লিটার 10 লিটার নিয়ে হচ্ছে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা সত্য যে হরমুজ প্রণালী যুদ্ধের কারণে হচ্ছে বন্ধ ঘোষণা করছে, একটা ক্রাইসিস ফুয়েলের হতে পারে, আবার না হতে পারে। আর আপনি হচ্ছে মানে 5 লিটার 10 লিটার 20 লিটার নিয়ে এটা দিয়ে কি আপনার সারা জীবন চলে যাবে? তো আপনি সারা জীবনের কথা চিন্তা না করে আপনি 2-1 দিনের কথা চিন্তা করে নিয়ে হচ্ছে রিজার্ভ করে একটা ক্রাইসিস তৈরি করতেছেন, যেটা কিনা একদমই আনফেয়ার। আর এটা শুধুমাত্র আমাদের এই মানে আমাদের দেশে এটা সম্ভব, অন্য কোনো দেশেই হচ্ছে এরকম নোংরামি মানুষে করে বলে আমার মনে হয় না। এই যে দেখেন এক ভাই, ওনার বাইকের স্পিড হবে মিনিমাম 80, কিন্তু মাথায় নাই একটা হেলমেট।
যদি আল্লাহ না করুক ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে, মানে ওনার লাইফটা সেভ হওয়াটা, এটা আল্লাহ যদি না চায় তাহলে সম্ভব না। তবে এরকম দুর্ঘটনা হলে মানে লাইফটা চলে যাওয়াটাই হচ্ছে স্বাভাবিক। যাক, আমার স্পিড ছিল 70-75, এখানে হচ্ছে মানে স্পিড মিটার নিয়ে হচ্ছে মানে রাইড চেক করতেছে। একটু আগে হচ্ছে আমার স্পিড ছিল 80-র উপরে। তো এখানে হচ্ছে ট্রাফিকরা হচ্ছে স্পিড মিটার নিয়ে হচ্ছে মামলা দিচ্ছে, দেখতেই পেলেন। তো যারা কিনা হচ্ছে 300 ফিটে আইসা উল্টা পাল্টা রাইড করেন, ওরা সাবধান হয়ে যান, দেখতেই পেলেন। ভাই হচ্ছে ওই দিক দিয়ে রাস্তা বন্ধ দেখতে পাচ্ছে, তারপরে হচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে, মানে কোনো কমন সেন্সই নাই। হেলমেট তো নাই। মানে একে তো হচ্ছে দেখেন হেলমেট নাই, কিন্তু একটা রাস্তা বন্ধ, ওই দিক দিয়ে হচ্ছে যাচ্ছে। ওই যে দেখেন, কেন ভাই তোর ওই দিক দিয়ে যাওয়া লাগবে? যে রাস্তা বন্ধ করছে, কোনো না কোনো কারণেই তো বন্ধ করছে। কই যাচ্ছি বুঝতেছি না তো, ব্রিজে উঠবো কোন দিক দিয়া? ওরে এদিক দিয়ে আইসা ঘুরাইয়া তারপরে হচ্ছে ব্রিজে ওঠা লাগবে। বাহ, মানে কি একটা অবস্থা! মানে দুনিয়াটা ঘুরাইয়া হচ্ছে ব্রিজে ওঠার রাস্তা করছে। কাঞ্চন ব্রিজে ওঠার জন্য এখানে আইসা হচ্ছে বিশাল একটা জ্যামের মুখে পড়ে গেলাম মনে হচ্ছে। তবে আশা করি এটা খুব বড় একটা জ্যাম হবে বলে মনে হচ্ছে না, কারণ ব্রিজে উঠতে পারলে তো আর হচ্ছে জ্যামটা থাকবে না। দেখেন পালুয়ের কি অবস্থা, দেখা যায় না কিছু। অ্যাম্বুলেন্সটাকে কেউ কোনো সাইডে দিচ্ছে না, অথচ অন্যান্য দেশে অ্যাম্বুলেন্স বা কে মামা উল্টা এসো কেন। উঠে গেলাম কাঞ্চন ব্রিজে ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে হচ্ছে এই ব্রিজে আমি উঠি নাই, কারণ এই ব্রিজটা হচ্ছে মানে রানিংই করছে কিছুদিন হয়েছে। বাট কথা হচ্ছে এটা না, ব্রিজে উঠার জন্য যে পরিমাণ ঘোরা লাগছে, আল্লাহ! বাহ, ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নাই, বাট ওই পাশেরটা হচ্ছে চালু করে দিছে, ওই পাশেরটা হচ্ছে কাজ চলতেছে। তাও ভালো যে ঈদের আগে হচ্ছে এটা যেহেতু চালু করে দিছে, না হলে এখানে যে পরিমাণ একটা জ্যাম তৈরি হইতো, অন্তত এই জ্যামটা থেকে হচ্ছে ঈদের সময় মানুষ রক্ষা পাবে। কিন্তু টেসলারা উল্টা আসবেই, মানে একটা কথা বলেন যে ডেকি স্বর্গে গেলে হচ্ছে ধানি বাঁধবে, তো ওরা হচ্ছে ওদের কাজ উল্টাপাল্টা আসা, ওরা উল্টাপাল্টা ভাই আসবেই, এগুলো বলে লাভ নাই।
দেখেন সব রাস্তারই আসলে কিছু ভালো মন্দ দিক থাকে। এই রাস্তাটা হচ্ছে কাঞ্চন থেকে ডাঙ্গার দিকে যে রাস্তাটা আসছে, লোকাল একটা রাস্তা। তো এই রাস্তাটা আমাদের নরসিংদীর জন্য অনেকটা শর্টকাট একটা রাস্তা, রাস্তাটাও ভালো। কিন্তু এই রাস্তাটায় সব থেকে বড় প্রবলেম যেটা, রাস্তায় অনেক বেশি বাঁক। আর এর থেকেও বেশি প্রবলেম হচ্ছে এই যে দেখতেছেন রাস্তায় ধুলা। কারণ এই রাস্তায় হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নর্মাল লোকাল ইট বালুর ট্রাকগুলো আছে, ওইগুলো চলাচল করে। আর রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই, যার কারণে হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে হচ্ছে ধুলা উড়ে। এই যে এইসব ছোট ছোট ট্রাকগুলো চলার কারণে ওদের থেকে হচ্ছে বালু উড়ে উড়ে রাস্তা সবসময় হচ্ছে মানে এরকম ধুলোবালিতে অন্ধকার হয়ে থাকে। কই একটু গ্রামে আসছে, মানে কই একটু গ্রামের দিকে যাচ্ছি, একটু হাওয়া বাতাস, ন্যাচারাল হাওয়া বাতাস খেতে খেতে হচ্ছে বাড়ি যাব না, দেখেন কি অবস্থা। এই যে এই ট্রাকগুলো চলে রাস্তার একদম, আসো হ্যাঁ কি অবস্থা দেখেন। ওই যে সামনে আরেকটা যাচ্ছে, ও অন্ধকার করে দিয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যে ধুলা না, এগুলো কুয়াশা। ধুলাবালি না থাকলে এই রাস্তাটা দিয়ে রাইড করতে খুবই ভালো লাগতো। কারণ এই রাস্তাটার একটু সামনেই হচ্ছে দিয়ে হচ্ছে শীতলক্ষা, মানে পাশ দিয়ে হচ্ছে শীতলক্ষা নদীটা মূলত আছে। কথা বলতে বলতে খেয়াল করি নাই যে আইল্যান্ড চলে আসছে। মানে পাশ দিয়ে হচ্ছে শীতলক্ষা নদী, তো মানে এটার ওয়েদারটা খুব ভালো। এই যে বোঝা যাচ্ছে না, তবে একটু সামনে গেলে হচ্ছে বোঝা যাবে যে শীতলক্ষা নদী। এই জন্য মানে নদীর পাশ দিয়ে রাস্তাটা হওয়াতে এই রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি কিন্তু হচ্ছে অলমোস্ট হচ্ছে নরসিংদীর কাছাকাছি চলে আসছি। আর মানে আমার বাসা হচ্ছে খুব বেশি দূরে নাই। ওয়েলকাম ব্যাক টু নরসিংদী। তো যারা হচ্ছে এতক্ষণ পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা হচ্ছে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিতে হচ্ছে ফলো সাবস্ক্রাইব করে এসকে ব্লগস ফ্যামিলিতে জয়েন করে নেবেন।